আসসালামু আলাইকুম। প্রিসাইজ পাবলিকেশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা আমাদের ধারাবাহিক ক্লাসগুলোর আজকের পরবর্তী টপিক নিয়ে হাজির হলাম। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা ও শক্তি। অনেকটা খুব বলা যায় যে কম গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ হচ্ছে এখন আর এই ধরনের টপিকগুলো থেকে বিশেষ করে বিসিএসের ক্ষেত্রে ওইভাবে প্রশ্ন হয় না, কিন্তু তারপরও এইখান থেকে আমরা 5টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসলে কথা বলবো, যে আসলে এমসিকিউগুলো আমাদের কিভাবে সলভ করা উচিত এবং কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্ন সলভ করার মাঝে যে একটা মজা পাওয়া যায় সেই জিনিসটা আমরা একটু দেখব। তাহলে চলুন আমরা আমাদের যে আলোচনা সেটা তাহলে শুরু করি। আমাদের এই টপিক থেকে প্রথম যে প্রশ্নটা আমরা নিয়েছি, নিচের কোনটি স্কেলার রাশি। আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে স্কেলার বা ভেক্টর, এই যে রাশির যে দুইটা বেসিক ধরন, আসলে কিভাবে রাশিকে প্রকাশ করব বা রাশিকে প্রকাশ করার ক্ষেত্রে মান ও দিকের নির্ভরতার যে বিষয়গুলো সেটার আলোচনার দিকে যদি একটু যাই, তাহলে একটা বিষয় আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে কোনো একটা জিনিস, কোনো একটা রাশি, মানে বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই তো আমরা রাশি বলি। এখন রাশিকে যদি আমরা সম্পূর্ণরূপে মান দিয়ে প্রকাশ করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো স্কেলার। বাট রাশিকে যদি সম্পূর্ণরূপে মান দ্বারা প্রকাশ করা না যায়, মানের পাশাপাশি দিকের প্রয়োজন হয়, তখন সেটাকে আমরা বলি ভেক্টর। বিষয়টা কেমন? যেমন ধরেন আপনি বাজার থেকে আলু বাজার করে নিয়ে আসলেন, রাস্তার মধ্যে হঠাৎ আপনার সাথে দেখা হলো, কারণ আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আলু কত টাকা কেজি, আপনি বললেন যে 20 টাকা। কত কেজি কিনেছেন? আপনি বললেন 5 কেজি উত্তর দিক থেকে। এখানে আলুর পরিমাণটা কতটুকু 5 কেজি বলাটাই কিন্তু যথেষ্ট ছিল, এখানে উত্তর দিক এই কথাটা বলার কোনো দরকার নাই, কারণ আলুর পরিমাণের সাথে এটা আসলে সামঞ্জস্যপূর্ণ না। কিন্তু ধরেন আমি যদি বলি আপনার সাপেক্ষে আমার অবস্থানটা কোথায়, আমি কোথায় অবস্থান করছি, এই অবস্থানটা বোঝাতে গেলে কিন্তু দেখা যাবে যে মানেরও প্রয়োজন হবে, দিকেরও প্রয়োজন হবে। কারণ আমি আপনার থেকে ধরেন 5 মিটার দূরে আছি, কিন্তু আপনার থেকে 5 মিটার চারদিকে তো আর আমি নাই, একটা নির্দিষ্ট দিকে আমি আছি। তার মানে দিকও দরকার, মানও দরকার। তার মানে বস্তু জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি এদের মধ্যে কিছু রাশি আছে যাদেরকে সম্পূর্ণরূপে মান দ্বারা প্রকাশ করা যায়, যাদেরকে আমরা বলি হচ্ছে আপনার স্কেলার রাশি, আর যাদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হয় কি ভেক্টর রাশি। তো সেই দিক থেকে আমাদের বলেছে এখানে স্কেলার রাশি অনেক সময় কিন্তু থাকে কোনটি স্কেলার রাশি কোনটি স্কেলার রাশি নয়। তো এখানে বলছে স্কেলার রাশি। বেগ না, বেগ স্কেলার রাশি না, কারণ বেগ নির্ভর করে স্মরণের উপর, আর স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। বল না, বল ত্বরণ এবং ভর এর উপর নির্ভর করে, ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। ভর, বেগ, ভর স্কেলার বাট বেগ তো ভেক্টর, এবং দুইটার গুণফলের মাধ্যমে ভেক্টর রাশি পাওয়া যায়, এটাও হবে না। ভর এটা হচ্ছে স্কেলার রাশি, এটা একটা মৌলিক রাশি পাশাপাশি স্কেলার রাশি, কারণ এটা কোনো কিছুর উপর নির্ভর করে না। তো এইভাবে কনসেপ্ট ক্লিয়ার রেখে আমরা আমাদের বিশ্লেষণ করে আমাদের এমসিকিউগুলো সলভ করতে হবে। পরবর্তী প্রশ্নটার দিকে যদি যাই, যদিও এটা আগে বেশ অনেকবার এসেছিল, আপনার হচ্ছে ইন্টারমিডিয়েটের সামান্তরিক সূত্র থেকে, ভেক্টর যোগের যে সামান্তরিক সূত্র, সেই সামান্তরিক সূত্রে আমরা জানি যে যখন আমরা যদি দুইটা বলের ক্রিয়ারেখা যখন হচ্ছে এদের দ্বারা একটা সামান্তরিক কমপ্লিট করি, তখন সেই সামান্তরিকের কর্ণটা আসলে লব্ধি নির্দেশ করে। একটা যদি হয় পি এবং আরেকটা যদি হয় কিউ, তাহলে লব্ধিটা যদি হয় আর, ঠিক আছে, এবং সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এই থিওরির প্রমাণও আছে, কিন্তু এই 1 মাসের জন্য আমরা প্রমাণটা দেখবো না। কিন্তু আমাদের বলতেছে যে লম্বভাবে পরস্পর কিভাবে, লম্বভাবে যখন ক্রিয়া করবে, মানে আলফার মান যখন 90 ডিগ্রি হবে, কস 90 ডিগ্রির মান কত 0, আর 0 বসাই দিলে 2p কিউ তো ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি আর এর মানটা দাঁড়াচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা যদি হয় পি আর এটা যদি হয় কিউ, 3 এর স্কোয়ার মানে কত হবে? 3 এর স্কোয়ার হবে 9, 5 এর স্কোয়ার কত হবে? 5 এর স্কোয়ার হবে 25। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, কারণ এটাকে আমি পি ধরেছি, আর পি যদি 3 হয় তাহলে পি স্কোয়ার মানে 9, আর কিউ যদি হয় 5, কিউ স্কোয়ার মানে কত? 25। 25 আর 9 আমি যদি যোগ করি তাহলে 34, অর্থাৎ রুট ওভার 34। আর এককটা যেহেতু নিউটনে দেওয়া, এখানে 5 নিউটন হবে না, 6 নিউটন হবে না, রুট ওভার 41 হবে না, রুট ওভার 34। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তো এই যে
আগে হয়েছে, প্রশ্নের ধরনে যেহেতু পরিবর্তন এসেছে, আমরা এরকম কিছু হিসাব নিকাশ জনিত যে বলবিদ্যা থেকে এই ধরনের জিনিসগুলো আমরা একটু জেনে নিব। আচ্ছা, এরপর দেখেন ডাইন কিসের একক? ডাইন বা ডাইনি না, কিন্তু ডাইন হচ্ছে একটা অপ্রচলিত একক বল পরিমাপের ক্ষেত্রে। বলের পরিমাপের একক তো আমরা জানি নিউটন, বল পরিমাপের একটি মানে অপ্রচলিত একক হচ্ছে ডাইন। ঠিক আছে, তো এটা দ্রুতির সাথে না, এটা ভরবেগের সাথে না, এটা ত্বরণের সাথেও না, এরকম কিছু অপ্রচলিত একক আমাদের একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যদি যাই, দেখেন জি এর মান কোথায় সর্বাধিক? এটা বুঝতে গেলে আমাদের পৃথিবীটা তো আসলে সুষম গোলক না, অনেকটা কমলা লেবুর মতো। এই যে ধরেন কেন্দ্র থেকে মেরু এবং হচ্ছে বিষুব অঞ্চলের যে দূরত্বের বিষয়টা যদি বলি, এখানে দূরত্ব বেশি, এখানে দূরত্বটা কি কম। আর আমরা জানি জি এর মানটা আসলে অ্যাকচুয়ালি নির্ভর করে জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, অর্থাৎ জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ওই দিক থেকে আমরা যদি একটা কথা বলি, আসলে জি এর মানটা এই যে ক্যাপিটাল জি মহাকর্ষীয় ধ্রুবক বা বস্তুর ভর, এদের উপর আসলে নির্ভর করে না, অ্যাকচুয়ালি নির্ভর করে এই যে দূরত্ব বা ব্যাসার্ধের উপর। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই আর বেশি হলে জি এর মান কি হবে? কম হবে। আর কম হলে জি এর মান কি হবে? বেশি হবে। মেরু অঞ্চলে, কেন্দ্র থেকে মেরু অঞ্চলে আমরা যদি বলি, সেই দিক থেকে হচ্ছে আপনার এই যে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে কম, তাই জি এর মান কি আপনার বেশি। এবং এই দিকে যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে বিষুব অঞ্চলে, এই যে বিষুব অঞ্চলে আপনার হচ্ছে ব্যাসার্ধটা বেশি, জি এর মানটা কি হবে? কম। তো এখানে বলছে জি এর মান কোথায় সর্বাধিক? ভূকেন্দ্রে না, ভূকেন্দ্রে শূন্য, পাহাড়ের চূড়ায় ভূপৃষ্ঠে স্বাভাবিক থাকে, এরপর উপরে গেলে কমে, নিচে গেলেও কমে। আচ্ছা, বিষুব অঞ্চলে দূরত্ব বেশি, জি এর মান কম। মেরু অঞ্চল হচ্ছে সবচেয়ে বেশি, দূরত্ব কম, জি এর মান কি হবে? বেশি হবে। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি, যে লিফটের দিকে মানে লিফটে যখন আমরা চড়ি তখন নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজনটা আসলে কেমন হয়? এখানে একটা জিনিস মনে রাখলেন, লিফটের ক্ষেত্রে বেশ কয়েকটা সিচুয়েশন তৈরি হতে পারে। এক, লিফটের স্বাভাবিক অবস্থায় ওজন থাকে স্বাভাবিক, উপরের দিকে গেলে আপনার ওজন বাড়ে, নিচের দিকে নেমে আসলে ওজনটা কমে। এবং লিফটের দড়ি যদি ছিঁড়ে যায়, তাহলে লিফটটা অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে কমতে থাকে, তখন ব্যক্তি ওজনহীন মনে করে। বাট ওজন বৃদ্ধি পায় উপরের দিকে ওঠার সময়, ওজন হ্রাস পায় নিচের দিকে নামার সময়। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এইখানে বলছে যে লিফটের নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন তো নিচের দিকে, তাহলে এটা কি যাবে? কমে যাবে। এখন আপনারা বলতে পারেন যে স্যার আসলে কেন কমে যায় বা কি কারণটা কি? আসলে এখানে বিষয়টা হচ্ছে কি, যে ধরেন লিফটের মধ্যে যখন একজন ব্যক্তি থাকে, ঠিক আছে, একজন ব্যক্তি যখন লিফটের মধ্যে ধরেন অবস্থান করতেছে, তখন এটা ধরেন নিচের দিকে নামতেছে। তো লিফটের নিজের ত্বরণটা হচ্ছে এ, আর অভিকর্ষজ বলের প্রভাব সেটা হচ্ছে কত? জি। এখন এই যে জিনিসটা, এই যে ব্যক্তিটার উপর দুই ধরনের জি এর প্রভাব, কারণ বস্তুর ওজন যেটা, সেটা ডব্লিউ সমান সমান আমরা জানি এম জি, এক্ষেত্রে জিটা তো নিচের দিকে, তো লিফটের একটা নিজের ত্বরণ আছে, তো দুইটা ত্বরণের প্রভাব এই ব্যক্তির উপর আছে। তো এই ক্ষেত্রে না লব্ধি ত্বরণের প্রভাব, এটা হচ্ছে আমরা জানি যে বিষয়টা সেটা হচ্ছে যে দুইটার পার্থক্যের যে সমান হবে, তো এই জায়গার মধ্যে সেটা হচ্ছে যে এম ইন্টু জি হচ্ছে, এটা বের করতাম, কিন্তু এই জায়গায় জি না হয়ে হয় জি মাইনাস এ। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে আর এই জায়গার মধ্যে যখন উপরের দিকে ওঠে, তখন এই এটা হচ্ছে ডব্লিউ সমান সমান জি মাইনাস প্লাস এ। কারণ হচ্ছে এই যে নিচের দিকের জি, এটা পজিটিভ ধরলে উপরের দিকে যে লিফটের ত্বরণটা, সেটাকে যদি আমি এ ধরি, তাহলে একটা পজিটিভ হলে তার সাপেক্ষে এটা নেগেটিভ, আর মাঝখানে তো অন্তর্ফল, হ্যাঁ, আমাদের অন্তর্ফলটা নিতে হবে, তো মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। তো উপরের দিকে যখন উঠতেছে, তখন হচ্ছে ওজনটা, এই যে দেখেন আগের তুলনায় ত্বরণ বৃদ্ধি পেয়েছে, মানে ওজন বৃদ্ধি পাবে। এখানে ত্বরণটা কি পেয়েছে? হ্রাস পেয়েছে, তার মানে কি ওজনটা হ্রাস পাবে। তো উপরে উঠলে তখন ইকুয়েশনটা হয় এরকম, নিচের দিকে নামলে হয় ইকুয়েশনটা এরকম। তো লিফটে নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজনটা কেমন হবে? কমে যাবে। ঠিক আছে,
তো এই যে এইভাবে মানে আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল করে তারপর পড়তে হবে। তাহলে আমরা আমাদের পরবর্তী লেকচারে সামনে আরও বেশ কিছু এমসিকিউ নিয়ে আমরা হাজির হব। আপনারা এইগুলো প্র্যাকটিস করতে থাকুন, ধারণা নিন, এবং যে কোনো বিষয়ে কনফিউশনে পড়ে গেলে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা সমাধান করে দেব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।